স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ ছিল। ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ, দোষীদের ধরা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের আশ্বাস আইন উপদেষ্টার। ফেনী নোয়াখালীতে পানি নামছে ধীর গতিতে, বাড়ছে জনদুর্ভোগ। তিস্তায় পানি বাড়ছে, কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা। ওয়াশিংটনে বাণিজ্য আলোচনায় কিছু বিষয় একমত দুই দেশ, আলোচনা অব্যাহত থাকবে, ইতিবাচক অবস্থানে পৌঁছানোর আশাবাদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পুরান ঢাকায় মোহাম্মদ চাঁদ মিয়া সোহাগ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন, সারা দেশে অরাজকতা ও চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকালে উত্তরায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা, দাবি জানান খুনের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার। এ ধরনের ঘটনার প্রতিবাদে কাল সন্ধ্যায় মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করেন তারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্র অধিকার পরিষদ। এদিকে শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও খুনের ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা, যারা দেশজুড়ে খুন, চাঁদাবাজি ও অরাজকতা করছে তারা যে দলেরই হোক তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান। অভিযোগ করেন সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার শক্ত পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচিতে যাওয়ার কথাও জানান তারা। একটা দেশে সরকার থাকার পরেও কোন বলে, কোন শক্তির পরে একজন ভাইকে পাথর মেরে হত্যা করার মতো সাহস দেখায়? তাদের শক্তির উৎস কি? তারা কি সরকারের চেয়ে শক্তিশালী কিনা আমরা জানতে চাই। বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ কিংবা কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয়, আমরা চাই সবার নিরাপত্তা। যে জন্য 24শে জুলাই গণঅভ্যুত্থান করেছিল, সেটি যদি ব্যর্থ হয়, সে আওয়ামী লীগ হোক না বিএনপি হোক, সেটা আমার দেখার দরকার নাই। আমরা সেটা যদি ইন্টারিমের কেউ হয়ে থাকে, আমরা সাধারণ শিক্ষার্থীর রাজপথে নেমে আসবো। পুলিশ নির্লিপ্ত নয় বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, মেটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় দোষীদের সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। সকালে পুলিশের মিল ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইন শৃঙ্খলা বাহিনীর নয়। ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার ভুয়া ফোন কল করা নারীকে আটক করা হয়েছে এবং যার নির্দেশে ওই নারী কল করেছিল তাকেও শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। ঢাকার যে হত্যাকাণ্ড হয়েছিল এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, মেটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। তিনি আরও বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে 2 জনকে র্যাব ও 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, মিটফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে পুলিশকে সহায়তা করবে র্যাব। জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে। রাজধানীর মিটফোর্ডের সামনে 9 জুলাই এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নারকীয়ভাবে হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার 19 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে নিহতের বোন। আমরা এই মেসেজ দিতে চাই, কোনোভাবেই মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স করে এই দেশের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করা যাবে না, অন্যায়ভাবে কোনো দাবি আদায় করা যাবে না। সুতরাং এই ধরনের মবের সাথে যাতে ভবিষ্যতে কেউ
সম্পৃক্ত না হন সেজন্য আমি অনুরোধ জানাবো এবং এর সাথে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ব্যবসায়ী সোহাগ হত্যায় যারা সরাসরি জড়িত তাদের বাদ দিয়ে অন্যদের আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম। এর পেছনে অন্য চক্রান্ত কাজ করছে বলে মনে করেন তিনি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। যারা প্রাণঘাতী আঘাতজনক করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তার হয় নাই। এই 3 জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য 3 জনকে আসামি করলো, এটা আমরা জানতে চাই। ঘটনাটি বুধবারের, গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। 2 দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো, এর পিছনে কারা জড়িত সেটাকেও খুঁজে দেখতে হবে। মবের সংস্কৃতি না পাল্টানো গেলে জুলাই আগস্টের চেতনা টিকিয়ে রাখা কঠিন হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, বিএনপি, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিগত সরকারের অন্যায় অবিচারের ধারাবাহিকতা এখনো বিদ্যমান উল্লেখ করে নানা মতাদর্শের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হচ্ছে না বলে হতাশা জানান তারা। অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব না বলেও মত দেন নেতৃবৃন্দ। আপনাকে তৈরি করতে হবে সেই পার্লামেন্ট, যে পার্লামেন্টে কেবলমাত্র ক্ষমতাসীনদের আধিপত্য থাকবে না। মনে রাখতে হবে আমাদের নির্বাচন কি দেয়, সেটা হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন, লাইসেন্স টু রুল নয়। বাংলাদেশের 53 বছরের রাজনীতির ইতিহাস হচ্ছে এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এটাই বিবেচনা করেছেন যে প্রতিবার নির্বাচনে আমরা বিজয়ী হওয়া মানে হচ্ছে আমাদেরকে লাইসেন্স টু রুল এই ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে। জনগণ তা দেন না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শামা রহমানের গান এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের বহুমুখী প্রতিভায় উজ্জ্বল তারকা আফজাল হোসেনের আবৃত্তি ও কথন নিয়ে ভিন্নধর্মী এক সাংস্কৃতিক আয়োজন ছিল গত সন্ধ্যায়। বাদল দিনের প্রথম কদম ফুল শিরোনামে রাজধানীর একটি অভিজাত হোটেলে মায়া স্কিন কেয়ার ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতায় এবং MW ম্যাগাজিন বাংলাদেশের আয়োজনে হয় অনুষ্ঠানটি। আষাঢ়ের সজল সন্ধ্যায় জলজ স্নিগ্ধতায় কদম ফুলের অপার্থিব সৌরভকে এভাবেই জাগিয়ে তুললেন শিল্পী শামা রহমান। কণ্ঠে রবীন্দ্র সুধা ঢেলে মিলনায়তন ভর্তি শ্রোতাদের নিপবনের ছায়াবিথি তলে আনন্দ স্নানের আহ্বান জানালেন তিনি। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে। অন্যদিকে আফজাল হোসেনের জলদু কণ্ঠে শ্যামল সুন্দরের আরাধনা। বরেণ্য 2 শিল্পীর অনন্য যুগলবন্দিতে বাদল দিনের প্রথম কদম ফুল আয়োজনটি জাদুময় সন্ধ্যায় রূপান্তরিত হলো। আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। আমাদের জীবনে বর্ষাটা আসলে অনেক অনেক বেশি একটা কি বলবো সুন্দর সময়, এবং এটাতে আমাদের ক্রিয়েটিভিটি ভাবুক হয়। কবিরা কবিতা লেখেন, শিল্পীরা গান করেন, ছবি আঁকেন। তো এর মধ্যে একটা যে আমরা আবিষ্ট হয়ে রাখতে পেরেছি শ্রোতাদেরকে, এটা আমার খুব ভালো লাগছে। একটি ছোট মালা। চিরসবুজ আফজাল হোসেন কখনো অভিনয়, কখনো বিজ্ঞাপন নির্মাতা, নাট্যকার, লেখক, আবার কখনো বা চিত্রশিল্পীর মতো বহু রূপে বারবার চিনিয়েছেন নিজেকে। এবারও আবৃত্তি আর পাঠের মধ্য দিয়ে নির্মাণ করলেন নবপরিচয়। নিজের ভেতরে যে তাড়না এবং তাগিদে আলাদা কিছু একটা করা, এটা থাকতে হয়, নতুবা মানুষ জীবনকে সুন্দর ভাবতে পারবে কি করে। আমার যে বয়স, সে বয়সে তো আমি একটা পুরনো মানুষ। সেই পুরনোকে আমি যদি নিত্য নতুন করে আবিষ্কারের চেষ্টা করি, তাহলে আমি আমার জীবনকে অনেক সুন্দর বলে বিবেচনা করতে পারি। আমার নিশিত রাত
প্রাণময় প্রকৃতি, মানব মানবীর প্রেম, স্মৃতিময় শৈশব, এই সবই যেন বর্ষার বৃষ্টিতে ফিরে ফিরে আসে। নাগরিক রুক্ষতায় শুষ্ক প্রাণে বর্ষার পরশ যোগাতে ভিন্নধর্মী এই বর্ষা উদযাপনের আয়োজন করেছিল MW ম্যাগাজিন বাংলাদেশ। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। শৈশবে বৃষ্টিতে ভেজা নিষ্পাপ আনন্দ, ঝড়ো হাওয়ায় উদ্বেলিত মন, কিংবা সিক্ত কদম ফুল হাতে কল্পনায় হারিয়ে যাওয়া, এই সব কিছুর মধ্য দিয়ে বর্ষা হয়ে ওঠে স্মৃতির ঝাঁপে খুলে বসার এক নিঃশব্দ আহ্বান। আর ঠিক তখনই কানে বাজে কোনো গুনগুন, কোনো সুর, কোনো পরিচিত গান। বর্ষার এই সকল আমেজ নিয়ে আমাদের আজকের এই আয়োজন। MW বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে 2022 সালে, আর আমাদের এই সাংস্কৃতিক যাত্রায় আমরা সব সময় পাশে পেয়েছি মায়াকে। মায়াময় সান্ধ্য আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের স্কিন কেয়ার ব্র্যান্ড মায়া। আমাদের এই মায়া বা স্কয়ার টয়লেট্রিজের যাত্রায় যে ন্যাচারাল ইন্সপিরেশন, পরিবেশ বান্ধব ব্যবসা, অল্টারনেটিভ এনার্জির ইউজ করা, এই সব কিছুর মূলে প্রধান ব্যক্তি আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অঞ্জন চৌধুরী। এই আয়োজনটা অনেক আন্তরিকতার সাথে করা হয়েছে, ঠিক মায়ের মতো। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় কাজ করেছে সান কমিউনিকেশনস লিমিটেড। রবিবার 13 তারিখ পুরো আয়োজনটি দেখা যাবে সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের পর্দায়। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফেনী ও নোয়াখালীতে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে, তবে কুড়িগ্রামে বাড়ছে তিস্তা নদীর পানি। এদিকে ফেনীতে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ শক্তিশালী নয়। এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব না। ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে বাঁধ ভেঙে মঙ্গলবার রাতে প্লাবিত হয় ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। বৈরী আবহাওয়ায় পরিস্থিতির অবনতি হলেও গতকাল থেকে বৃষ্টি কমে যাওয়ায় পানি ধীরগতিতে কমতে শুরু করেছে। পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে আজ ফেনীর ফুলগাজীতে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন তিনি। পরে তিনি সাংবাদিকদের বলেন, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ শক্তিশালী না হওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। এই বাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও জানান তিনি। একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে, ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। এদিকে নোয়াখালী পৌর এলাকা থেকে পানি নেমে গেলেও এখনও জেলা সদর, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও সুবর্ণচরের বেশিরভাগ এলাকা হাঁটু পানিতে তলিয়ে রয়েছে। এতে জেলার 47টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000 পানিবন্দী আশ্রয় নিয়েছেন। আমার ঘরের ভিতরে এক মাজা পানি, আমার খাটের রাতে শোয়ার কোনো ব্যবস্থা নেই, এবং এদিকে সাপ যোগ ভয়ে আতঙ্কিত থাকি সবসময়। সরকারি যারা লোক আছে এরা একটু দেখলে বা আপনার এই খালগুলো যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে তো এই পানিগুলো থাকে না। আমরা তো আমাদের বাড়িঘর ডুবে যাওয়াতে চলাফেরা, খাওয়া দাওয়া কষ্ট করতেছি। আমরা যে ট্যাক্সগুলো দিয়ে থাকি, যে খাজনাগুলো দিয়ে থাকি, এই খাজনাগুলো ট্যাক্সগুলো পরিষেবা কি করে আমাদেরকে পরিষেবা আসলে আবেদন আমরা জানতে চাই, কেন আমাদের নিষ্কাশন ব্যবস্থা করতেছে না। গতকাল সারাদিন বৃষ্টি না হওয়ায় লক্ষ্মীপুরেও নামতে শুরু করেছে নিম্নাঞ্চলের পানি। জেলা সদরের দিঘলি, কুশাখালী সহ বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে পানি নামলেও এখনো কিছু এলাকা তলিয়ে রয়েছে। অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। বিপদসীমা অতিক্রম করলে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে ফেনী ও নোয়াখালীর জলাবদ্ধতা পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী।
ফুলগাদি এবং পশুরাম অংশে কিন্তু বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে এই জায়গায় কিন্তু গতকাল পর্যন্ত কোমর পানি ছিল, তার আগে আরও একটু বেশি ছিল, এখন পানি অনেকটা কমে গিয়েছে। ফুলগাদি ও পশুরামের যে আঞ্চলিক মহাসড়কে গতকালও কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করেনি, আজ কিন্তু অবস্থায় সড়ক দিয়ে নির্বিঘ্নে গাড়ি চলাচল করছে। তবে বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে কিন্তু এখনও পানি রয়ে গেছে, এখনও কোনো জায়গায় কোমর পানি, কোনো জায়গায় হাঁটু পানি রয়েছে। তবে অবস্থা মুহুরী নদীর পানি ছাগলনাইয়া হরিপুর দিয়ে এখনও 0.20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি না থাকার কারণে কিন্তু নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে সেটি অনেকটা ধীর গতিতে। তো আমি একটু জানিয়ে রাখি, সকাল থেকে আমি বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি যে বিশেষ করে নোয়াখালী পৌরসভার বিভিন্ন জায়গা থেকে যে প্রধান সড়কগুলো ছিল, সেই প্রধান সড়কগুলো থেকে কিন্তু পানি ইতিমধ্যে অনেকটাই নেমে গেছে। তবে পাড়া মহল্লা এবং অলিগলিতে এখনও পানি রয়েছে। এছাড়া জানিয়ে রাখি, জেলার যে গ্রাম অঞ্চল রয়েছে সেই গ্রাম অঞ্চলের কিন্তু এখনও অধিকাংশ সড়ক এবং বাড়িঘর কিন্তু এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও এখনও অমীমাংসিত রয়ে গেছে বেশ কয়েকটি বিষয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শুল্ক আরোপের বিষয়টির যৌক্তিক সমাধানে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুতই সেই তারিখ সময় নির্ধারণ হবে বলে ধারণা করা হচ্ছে। 3 দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার 12তম দিনে আজ সাতক্ষীরায় কর্মসূচি পালন করছেন দলের নেতারা। পরে যাবেন বাগেরহাটে। সকাল 11টায় খুলনা থেকে রওনা হয়ে দুপুর 12টার দিকে সাতক্ষীরার পাটকেল ঘাটার কুমিরায় পৌঁছছেন এনসিপির নেতারা। পরে কুমিরা কলেজ স্কুলের সামনে থেকে মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রা করে যোগ দেন আসিফ চত্বরের পথসভায়। সেখানে বক্তব্য রাখছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথসভা শেষে ইটাগাছা হাটের মোড়ে পথসভা করবে এনসিপি। পরে নিউ মার্কেট এলাকায় আল বারাকা মার্কেটের 3য় তলায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করার কথা রয়েছে কেন্দ্রীয় নেতাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয় SEARO এর পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ নামের একটি সংস্থা। শুক্রবার থেকে এই ছুটি কার্যকর হয়েছে। এর 4 মাস আগে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। হেলথ পলিসি ওয়াচ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভ্যন্তরীণ ইমেইলে সংস্থাটির মহাপরিচালক ডক্টর তেড্রোস আধনম গ্যাব্রিয়েসুস এই তথ্য জানান। তার জায়গায় আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা রেম। আমদানি শুরু হওয়া একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় কাঁচামরিচের দাম কমেছে কেজিতে 60 থেকে 70 টাকা। একদিন আগে প্রতি কেজি কাঁচামরিচ 240 টাকা দরে বিক্রি হলে বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। বিক্রেতারা জানান, সম্প্রতি বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সেই সাথে আবহাওয়া ভালো হওয়ায় কৃষকরা ক্ষেত থেকে কাঁচামরিচ তুলতে পারছেন। এতে বাজারে সরবরাহ বাড়ায় কাঁচামরিচের দাম কমে আসছে বলেও জানান তারা। অন্যদিকে মানিকগঞ্জের খুচরা বাজারে আজও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা কেজি দরে। আন্তর্জাতিক, ভারতের আহমেদাবাদে গত মাসে এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিম লাইনার বিমান বিধ্বস্তের কারণ জানিয়েছে দেশটির বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি উড্ডয়নের 3 সেকেন্ড পরই এর ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একই সঙ্গে বন্ধ হয়ে যায়। এতে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিমানটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। গত 12 জুন লন্ডনগামী ওই উড়োজাহাজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় 260 জন নিহত হন। প্রতিবেদনে আরও বলা হয়, ককপিট ভয়েস রেকর্ডারের কথোপকথন বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার সময় উড়োজাহাজটির এক পাইলট অপর পাইলটকে জিজ্ঞাসা করছিলেন যে তিনি কেন জ্বালানি বন্ধ করেছেন। জবাবে অপর পাইলট বলেন তিনি জ্বালানি বন্ধ করেননি। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার।
ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ। দোষীদের ধরা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের আশ্বাস আইন উপদেষ্টার। ফেনী নোয়াখালীতে পানি নামছে ধীর গতিতে, বাড়ছে জনদুর্ভোগ। তিস্তায় পানি বাড়ছে, কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা। ওয়াশিংটনে বাণিজ্য আলোচনায় কিছু বিষয়ে একমত দুই দেশ, আলোচনা অব্যাহত থাকবে। ইতিবাচক অবস্থানে পৌঁছানোর আশাবাদ। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।